এই যে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছেন, এই পরিসংখ্যানের মাহাত্ম্য প্রচুর। এই একটা ছবি অনেক কিছু বর্ণনা করে দেয়। এটা হলো প্রত্যেকটা দেশের অনূর্ধ্ব-19 ক্রিকেটে যে সমস্ত প্লেয়াররা খেলেন তাদের মধ্যে থেকে কত শতাংশ প্লেয়ার পরবর্তীকালে সিনিয়র দলের হয়েও খেলার সুযোগ পান, তারই একটা পরিসংখ্যান। এবং সেখানে আপনারা দেখতে পাবেন ভারত, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দল যারা প্রায় প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে বা দাবিদার থাকে, তারা এই লিস্টে একদম তলানিতে রয়েছে। ভারত 27%, অস্ট্রেলিয়া 20% এবং দক্ষিণ আফ্রিকা 18%। এবং তাৎপর্যপূর্ণভাবে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ 41%, 2 নম্বরে আফগানিস্তান 38%। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া যারা 4বার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে তাদের মাত্র 20% প্লেয়ার পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে খেলছে, বাকি 80% প্লেয়ার তারা কি হারিয়েই যাচ্ছে? কোথায় যাচ্ছে তারা? বা ভারত তো 5বার বিশ্বকাপ জিতেছে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, সেই দল থেকে মাত্র 27% পরবর্তীকালে সিনিয়র দলে আসছে। ভারত 2018-তে জিতেছে, 22-এ জিতেছে, মানে রিসেন্ট। আমি পুরোনো দিনের কথা ছেড়ে দিলাম, রিসেন্ট তো ভারতের এত ভালো পারফরমেন্স রয়েছে, কিন্তু প্লেয়াররা তারপরে যাচ্ছে কোথায়? তারা কি হারিয়ে যাচ্ছে? অপরদিকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের 41% পরবর্তীকালে সিনিয়র দলে আসছে, কিন্তু তাদের মধ্যেও আবার অনেকে হারিয়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি? বাংলাদেশ কি এক্সেসিভ প্লেয়ারদের সুযোগ দিচ্ছে একটা বিশ্বকাপে ভালো করার পর? যেমনটা আমরা দেখেছিলাম 2020-তে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ব্যাচ থেকে প্রায় 60% প্লেয়ারকে জাতীয় দলে ডেবিউ করিয়ে দিয়েছে, এবং খুব কম দিনের মধ্যেই 2020-তে চ্যাম্পিয়ন হয়েছে এবং এটা 2024। 3 বছরের মধ্যে তারা একাধিক প্লেয়ারকে 4 বছরের মধ্যে তারা একাধিক প্লেয়ারকে সিনিয়র দলে ডেবিউ করিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়া যারা শেষ 3-4টা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ মিলিয়েও হাতে গোনা কয়েকজনকে সুযোগ দিয়েছে। ভারতের ক্ষেত্রে লিস্টে একটু বেশি, ভারতের ক্ষেত্রে বর্তমানে একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এর আগে খুব কম সংখ্যক প্লেয়ার কিন্তু পরবর্তীকালে আসতেন সিনিয়র দলে। তো আজকের এই ভিডিওতে এই অনূর্ধ্ব-19 ক্রিকেট থেকে সিনিয়র দলে আসার যে ধাপ, সে সম্পর্কে কয়েকটা কথা বলার আছে। এটা বিভিন্ন দেশ অনুযায়ী বিভিন্নভাবে পরিবর্তিত হয়, কিন্তু কোনটা ঠিক এবং কোনটা ভুল, ভারতের ক্ষেত্রে এক, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এক, বাংলাদেশের ক্ষেত্রে এক, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু কোনটা ঠিক বা কি হওয়া উচিত সে সম্পর্কে আজকে আলোচনা করব। দেখুন, যেটা হওয়া উচিত সেটা যে হবেই এমনটা নয়, দেশ অনুযায়ী এটা আলাদা হতেই পারে এবং হয়েওছে, কিন্তু তাও আমি একটু ডিটেলসে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমি অস্ট্রেলিয়ার কথায় আসি, ঠিক আছে? অস্ট্রেলিয়া 20%। দেখুন, লিস্টে সবার নিচে দক্ষিণ আফ্রিকা রয়েছে 18, কিন্তু এটাও দেখতে হবে দক্ষিণ আফ্রিকার অনেক প্লেয়ার পরবর্তীকালে আর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন না, তারা অন্য দেশে চলে যান। প্রচুর প্লেয়ার নেদারল্যান্ডসে গেছেন, নিউজিল্যান্ডে গেছেন, অনেকেই রয়েছেন এরকম। সুতরাং ঘুরে ফিরে হয়তো অস্ট্রেলিয়া এই লিস্টে একদম নিচে থাকতো, ঠিক আছে? সুতরাং আমি অস্ট্রেলিয়ার কথাটাই বলি, ঠিক আছে? সদ্য তারা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছে। এবং ফাইনাল ম্যাচের পর যখন ম্যাচ প্রেজেন্টার ইয়ান বিশপ, ফাইনালে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, মাহালি বিয়ার্ডম্যান, তাকে একটা প্রশ্ন করেছিলেন যে এর পরবর্তী লক্ষ্য কি আপনার, বা ফিউচার নিয়ে কি ভাবছেন? তখন সে বিয়ার্ডম্যান একটা খুব ট্রিকি অ্যান্সার দিয়েছেন। তিনি বলছেন যে তার পরবর্তী লক্ষ্য বিগ ব্যাশ অথবা স্টেট টিমের হয়ে ভালো খেলা, মানে ডোমেস্টিক আর কি, পাতি কথায় বিগ ব্যাশ অথবা ডোমেস্টিক। এবার এই জায়গাতে আমি এটাই এক্সপেক্ট করেছিলাম যে তিনি পরবর্তীকালে খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার হয়ে সুযোগ পাওয়ার চিন্তা ভাবনা করছেন, এবং যে কেউই তাই বলবে। উপমহাদেশের যে কোনো প্লেয়ার যদি এই পুরস্কার পেতেন তিনি এইটাই বলতেন যে তিনি এরপরে ভারতের সিনিয়র দলের হয়েও ভালো খেলার সুযোগ পাবেন। আজ যদি ওই ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন বা তার জায়গায় যদি যে কোনো ভারতীয় প্লেয়ারকে এরকম প্রশ্ন করা হতো যে আপনার পরবর্তী লক্ষ্য কি, হ্যাঁ অনূর্ধ্ব-19 বিভাগে ভালো করার পর আপনার পরবর্তী লক্ষ্য কি, তাহলে ম্যাক্সিমাম ভারতীয় অ্যান্সারই ওই অ্যান্সারটাই দিতেন যে আইপিএল অথবা ভারতের সিনিয়র দল। কিন্তু অস্ট্রেলিয়ার ওই বিয়ার্ডম্যান তিনি অ্যান্সার দিলেন ডোমেস্টিক এবং স্টেট লেভেল এবং বিগ ব্যাশ। তিনি কিন্তু একবারের জন্য অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়ে খেলবেন এই কথাটা বললেন না। তার কারণ তিনি জানেন, তিনি খুব ভালো মতনই জানেন যে চাইলেও তিনি আগামী 2-3 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সিনিয়র দলে খেলার সুযোগ পাবেন না। তিনি একজন পেসার, অস্ট্রেলিয়াতে তো পেসার দরকার, কিন্তু তিনি জানেন তিনি চাইলেও আগামী 2-3 বছরের মধ্যে অস্ট্রেলিয়া দলে খেলতে পারবেন না। সুতরাং তার প্রথম লক্ষ্য পরবর্তী বিগ ব্যাশ এবং তার সাথে স্টেট টিম, যাতে ওই স্টেট টিমের হয়ে ভালো খেলে, ডোমেস্টিকে ভালো খেলে, তারপরে তিনি অস্ট্রেলিয়ার সিনিয়র দলে আসতে পারেন। এটাই হলো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের একটা বড় বৈশিষ্ট্য, যে তারা আন্ডার-19 লেভেলের ক্রিকেটের উপর ভরসা করে থাকে না। তাদের মেন পাইপলাইন আন্ডার-19 ক্রিকেট নয়, তাদের মেন পাইপলাইন হলো ডোমেস্টিক ক্রিকেট, এবং সেই কারণেই অস্ট্রেলিয়া আজ এত সফল দল। তাদের কাছে 27টা আন্তর্জাতিক ট্রফি রয়েছে, আইসিসি ট্রফি রয়েছে। এটাই হলো অস্ট্রেলিয়ার পার্থক্য। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কমন ডিফারেন্সটা কি? যে কোনো প্লেয়ার এরপরে বলবেন ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলবে, এবং তার মধ্যে 2-3 জন প্লেয়ার হয়তো সুযোগও পেয়ে যাবেন। যারা সুযোগ পাবেন না তাদের মাথাতেও থাকবে যে তাড়াতাড়ি ভারতীয় দলে আসতে হবে, হ্যাঁ ডোমেস্টিকে ভালো তো করতেই হবে, কিন্তু তাদের মাথায় এই চিন্তা ভাবনাটাই থাকবে। কিন্তু এক্ষেত্রে এই বিয়ার্ডম্যান জানেন তিনি চাইলেও আসতে পারবেন না,
এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে তো ব্যাপারটা একদমই আলাদা। বাংলাদেশের প্লেয়াররা আন্ডার 19-এ ভালো করলেই ম্যানেজমেন্ট তাদেরকে সিনিয়র দলে নিয়ে আসার প্ল্যান করেন এবং খুব তাড়াতাড়ি তাদেরকে আনাও হয় এবং সেখানে অনেকে ব্যর্থ হন এবং ধীরে ধীরে হারিয়ে যান। তাহলে অস্ট্রেলিয়ার সাথে বাকি দলগুলোর ডিফারেন্স এটা। অস্ট্রেলিয়াতে অ্যাভারেজ যদি আমি এজ বলি ডেবিউ হওয়ার ক্ষেত্রে ওটা ওই 25ই হবে। হ্যাঁ, তার মধ্যে অনেকেই আছেন একটু আগে সুযোগ পান, 22-23 বছর 21 বছরও সুযোগ পান, কিন্তু ঘুরে ফিরে বর্তমান সময়ে ওই হয়তো 25 বছরই হয়ে যাবে একটা প্লেয়ার যখন ডেবিউ করছেন জাতীয় দলের। আমি আপনাদের শেষ কয়েকটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে কতজন অস্ট্রেলিয়ার পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে খেলেছেন বলি। 2016 সাল, আজ থেকে 8 বছর আগে, সেই 2016 ব্যাচের একটা প্লেয়ারও এখন সিনিয়র দলের হয়ে খেলছে না বা পরবর্তীকালে ডেবিউ করেননি আর কি। সেই 2016 সালে একটাও প্লেয়ার পরবর্তীকালে সিনিয়র দলের হয়ে ডেবিউ করেনি। সেই সালে মানে সেই 2016-তে তাদের বয়স ছিল মানে 8 বছর আগে। 8 বছর আগে তাদের বয়স যদি 18-19 হয়, এখন তারা ওই 26-27 হয়ে গেছে, হিসাব মতো ডেবিউ করে যাওয়ার কথা, কিন্তু একটা প্লেয়ারও ডেবিউ করেনি। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে দুটো প্লেয়ার পরবর্তীকালে ডেবিউ করেছে। একজন হলেন জেভিয়ার বার্টলেট, যিনি সদ্য ডেবিউ করেছেন বিগ ব্যাশে ভালো খেলার পর, এবং তার সাথে অ্যারন হার্ডি। কজন চেনেন অ্যারন হার্ডিকে? হ্যাঁ, কয়েকটা ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, তারা গুরুত্বপূর্ণ প্লেয়ার একেবারেই নন, তাই তো। 2020 সালের কথা যদি বলি, তিনজন রয়েছেন। একজন হলেন ম্যাকগার্ড, যিনি রিসেন্ট ডেবিউ করেছেন, তিনিও বিগ ব্যাশে ভালো খেলেছিলেন। রয়েছেন টড মার্ফি, যাকে ডেবিউ করানো হয়েছিল ভারতের সিরিজ আছে বলে, একজন স্পিনার দরকার ছিল, এবং তানভীর সাংহা, তাকেও ডেবিউ করানো হয়েছিল ভারতে ওডিআই সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া সেই কারণে, এবং ভারতের বিশ্বকাপে একজন অতিরিক্ত স্পিনার লাগবে জাম্পার সাথে সেই কারণে। আদারওয়াইজ এই মার্ফি বলুন বা সাংহা, তাদের ডেবিউ হতো না, তাদেরকে সিচুয়েশন অনুযায়ী ডেবিউ করানো হয়েছে। এবং 2022 শেষ যেটা হয়েছিল সেটাতে তো কেউই নাই, এবং 2024 শব্দ শেষ হয়েছে, এবং আগামী 2-3 বছরের মধ্যে কেউই মেবি এই টিম থেকে সুযোগ পাবেন না অস্ট্রেলিয়া দলে, এবং অনেকে হয়তো কোনোদিনও পাবেন না। এটা একটা বড় উদাহরণ অস্ট্রেলিয়া দলে, যে এরা ভালো খেলছেন, এরা টুর্নামেন্ট জিতছেন। হ্যাঁ, এরা হয়তো ফাইনালেও পৌঁছাচ্ছে। 2018 সালে ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেই 2018 দল থেকে একমাত্র বার্টলেট এবং হার্ডি। তাহলে যে দলটা ফাইনালে পৌঁছেছে অন্তত 2-3 জন প্লেয়ারকে তোলা উচিত, রাইট? কিন্তু সেটা তোলা হচ্ছে না। তাদের মেন পাইপলাইনটা আসে ডোমেস্টিক ক্রিকেট থেকে। অস্ট্রেলিয়াতে ডোমেস্টিক মানে যে লিস্ট এ টুর্নামেন্ট হয়, একদিনের ম্যাচ, সেটা আছে। ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট রয়েছে, তাদের বিগ ব্যাশ লিগ রয়েছে, এবং সেখানে শুধু অস্ট্রেলিয়ার প্লেয়াররাই খেলেন, বিগ ব্যাশটা বাদ দিলে। ইংল্যান্ডে যে কাউন্টি হয়, কাউন্টিতে সমস্ত দেশের প্লেয়াররা খেলতে আসে, তাদের একটা প্রস্তুতি তারা নিতে চায়। টেস্ট দলে আসার একটা প্রস্তুতি হলো এই কাউন্টি ক্রিকেট, বা তাদের যে ওয়ানডে কাপ রয়েছে সেখানেও বাইরের দেশের প্লেয়াররা খেলেন। অস্ট্রেলিয়াতে কিন্তু সেটা নেই, তাদের নিজেদের প্লেয়াররাই খেলে, তারা নিজেরাই প্লেয়ারদের তুলে আনে। যখন অস্ট্রেলিয়া মানে টেস্ট ম্যাচ খেলে ওই এই শীতকালীন সময়, তখন একই সঙ্গে বিগ ব্যাশ লিগ চলে, অর্থাৎ প্লেয়ারদের বিজি রাখো। টেস্ট ম্যাচ চলছে মানে অন্য কোনো ম্যাচ খেলা হবে না এমনটা নয়, টেস্ট ম্যাচ খেলো, তার সাথে তুমি বিগ ব্যাশও খেলো। একটা লিগ হচ্ছে যেখানে T20 দলের প্লেয়াররা উঠে আসেন যে টুর্নামেন্ট থেকে। সুতরাং অস্ট্রেলিয়া এই কারণেই সেরা, এই কারণেই তারা এগিয়ে রয়েছে। তাদের পাইপলাইন হলো ডোমেস্টিক ক্রিকেট। 24-25 বছর না হলে তুমি জাতীয় দলে আসার প্ল্যান করো না, তার আগে যদি ডেবিউ হয়েও যায় ভাববে সিচুয়েশন অনুযায়ী তোমার ডেবিউ করানো হয়েছিল, আদারওয়াইজ তুমি কোনোদিনও এই টিমে আসতে পারতে না, অথবা তুমি অতিরিক্ত ট্যালেন্টেড প্লেয়ার, এরকম প্লেয়ার আমাদের কাছে নেই, তাই তোমাকে আনা হয়েছে। 2012 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রানার্স হয়েছিল, ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অধিনায়ক যিনি ছিলেন উইলিয়াম বশিষ্ঠ, তিনি টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু তিনি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার হয়ে। এটাই প্রমাণ করে দেয় যে অস্ট্রেলিয়া জাস্ট ট্যালেন্টের উপর ভিত্তি করে টিমে আনে না, অস্ট্রেলিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে টিমে আনে। সেই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, কিন্তু খুবই ফ্লপ ছিলেন ট্রাভিস হেড সেই টুর্নামেন্টে। কিন্তু ট্রাভিস হেড সেই টুর্নামেন্টে খারাপ খেলেছেন, পরবর্তীকালে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে বর্তমানে অস্ট্রেলিয়ার কত বড় একজন সদস্য, এবং দুখানা বিশ্বকাপ ফাইনালেই তো তার পারফরমেন্স আমরা দেখেছি, মানে বিশ্বকাপ ফাইনাল এবং WTC ফাইনাল। সুতরাং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটাই বলবো, তাদের পাইপলাইন খুব ভালো, যেটা আসে ডোমেস্টিক ক্রিকেট থেকে। ভারতের যদি আমি এক্সেপশন মানে অস্ট্রেলিয়ার সাথে ডিফারেন্স এটাই বলি, তাহলে ভারতও কিছু প্লেয়ারদের সুযোগ দেয়, কিন্তু একটু তাড়াতাড়ি দেয়। ভারতও বাছাই করা প্লেয়ারদের সুযোগ দেয়, ভারত একদম ধরে বেঁধে 60-70% প্লেয়ারদের সুযোগ দিয়ে দেয় না, ভারতও বাছাই করা প্লেয়ারদের সুযোগ দেয়। যেমন 2018 থেকে যদি আমি বলি, 2016 থেকে বলি, 2016 থেকে ঈশান কিষান, ঋষভ পান্ত, খালিল, সরফরাজ, সুন্দর এবং আবেশ, এই 6 জনকে আমরা ভারতীয় দলে পরবর্তীকালে দেখেছি, যার মধ্যে ঈশান কিষান বর্তমানে রয়েছেন নিয়মিত, ঋষভ পান্ত নিয়মিত সদস্য ছিলেন, খালিল আহমেদ সুযোগ পেয়েছিলেন বটে কিন্তু বাদ পড়েছিলেন, সরফরাজ তিনি এখনো সুযোগ পাননি, এতদিন ধরে রঞ্জি খেলছেন, তারপরে আসছেন, ওয়াশিংটন সুন্দর মোটামুটি রয়েছেন, এবং আবেশ খান তিনি রয়েছেন বাট নিয়মিত নন। এটা হলো ভারতের 2016 সালের ব্যাচ। 2018 সালের কথা যদি বলি, তাহলে পৃথ্বী শ, শুভমান গিল, শিবম বাবি এবং আর্শদীপ, যার মধ্যে পৃথ্বী গিল খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন, দুজনেই 18 সালে চলে এসেছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতার পরপরই। আর্শদীপও এখন চলে এসেছেন 2021 থেকে, এখন গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং শিবম বাবি একটা সিরিজ খেলে তারপরে বাদ পড়েছেন।
এবং এই মুহূর্তে গিল এবং আর্শদীপ এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য। পৃথ্বী এবং মাভি বাদ পড়েছে। 2020 থেকে যদি আমি বলি, 2020 থেকে বিষ্ণয়, জয়সওয়াল, তিলক এবং জুরেল, এই 4 জন প্লেয়ার, যার মধ্যে বিষ্ণু এবং জয়সওয়াল এই মুহূর্তে ভারতীয় গুরুত্বপূর্ণ সদস্য। তিলক ভার্মা রয়েছেন, বাট সেরকম সুযোগ পাচ্ছেন, আবার প্রদর্শনও করতে পারছে না, মানে ঝুলে আছে। এবং ধ্রুব জুরেল তিনি এখনো ডেবিউ করেন। তাহলে 2 জন নিয়মিত, বাকি 2 জন মোটামুটি রয়েছে। 2022 থেকে এখনো কেউ আসেনি এবং এই 2024-এর আমার মনে হয় না 2 বছরের মধ্যে কেউ ডেবিউ করবে। সুতরাং ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, ভারতের ক্ষেত্রে লিমিটেড প্লেয়ার, তারাও কিন্তু 15 জনের মধ্যে থেকে ম্যাক্সিমাম 4-5 জনকে আনছে, কিন্তু তারা একটু তাড়াতাড়ি আনছে। ভারতের ক্ষেত্রে ডিফারেন্স এটাই। অস্ট্রেলিয়াও লিমিটেড প্লেয়ারদের আনছে, কিন্তু অস্ট্রেলিয়া একটু মানে পরে গিয়ে 4 বছর 5 বছর পরে গিয়ে আনছে, ডোমেস্টিকে ভালো খেলার পর আনছে। ভারতের ক্ষেত্রে তারাও লিমিটেড প্লেয়ারকে আনছে, কিন্তু কিছু কিছু প্লেয়ারকে তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। হ্যাঁ, হয়তো পৃথ্বীর শখে আরেকটু পরে ডেবিউ করানো হলে তিনি হয়তো আজকে নিয়মিত হতে পারতেন। পৃথ্বীকে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছিল। সবাই তো আর শুরুতেই দুর্দান্ত খেলতে পারেন না। ইভেন জয়সওয়াল, তিনিও 2020-তে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার পর 2 বছর ডোমেস্টিকে ভালো খেলেছেন, তারপরে এসেছেন। পৃথ্বী শখ সেই সুযোগটা পাননি, তিনি খুব তাড়াতাড়ি ভারতীয় দলে চলে এসেছেন। সুতরাং অস্ট্রেলিয়া ভারতের ডিফারেন্স এটাই যে ভারত খুব লিমিটেড প্লেয়ারকে আনছে, কিন্তু খুব তাড়াতাড়ি আনছে। অস্ট্রেলিয়া সেই তাড়াহুড়োটা করছে না। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আমি তাই বলবো। দক্ষিণ আফ্রিকা 2016 সালে ব্যাচ থেকে কারা এসেছেন? টনি ডিজর্সি, এই রিসেন্ট তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ পেয়েছেন ডিকক অবসর নেবার পর। অথচ সেই 2016-তে তিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন ডিজর্সি। রয়েছেন উইয়ান মুল্ডার, ওই 2-1টা ম্যাচ খেলেন। সিপামলা কটা ম্যাচ খেলেছেন? 2-3টে ম্যাচ খেলেছেন, এবং তার সাথে ভেরেনি, তিনি মানে টেস্ট দলে রয়েছেন। সুতরাং ওই 2 জন 2016 থেকে। 2018 থেকে একমাত্র জেরাল্ড কোয়েৎসি, বড় নাম। বাকি রয়েছে অনেকে, তারা ওই রিসেন্ট যে নিউজিল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজটা খেলেছে সেখানে রয়েছে, বি টিম বলা যেতে পারে। 2020-তে ওই একই জেরাল্ড কোয়েৎসি, বাকি ওই খুচরো খাচরা প্লেয়ার যারা এই বি টিম হিসাবে এসেছেন। এবং 2022 থেকে একমাত্র ডুয়েল ব্রেভিস, তিনি অসাধারণ খেলেছিলেন বলেই ডেবিউ করানো হয়েছিল, যদিও তিনি নিয়মিত সদস্য নন দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া তারা খুবই লিমিটেড প্লেয়ারদের আনে এবং অনেক পরে আনে। ভারত তারাও লিমিটেড প্লেয়ারদের আনে, কিন্তু একটু আগে নিয়ে চলে আসে, তাদের মধ্যে অনেকেই পরবর্তীকালে হারিয়েছেন। ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই জিনিসটা কমন রয়েছে। এবার অনেকে বলবেন, তাহলে ভারতও তো ওরকম লিমিটেড আনছে, অস্ট্রেলিয়াও লিমিটেড আনছে, তাহলে ভারত বারবার অস্ট্রেলিয়ার কাছে কেন হেরে যাচ্ছে? এটার পিছনে আমি বলবো মেন্টালিটি। ভারত যেন অস্ট্রেলিয়ার সামনে আসলেই ভয় পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রেশার, চাপ, সমর্থকদের প্রত্যাশার চাপ, সমর্থকরা এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করছেন, সেটা তারা ফাইনালি নিতে পারছে না। অপরদিকে অস্ট্রেলিয়া, আপনারা তো জানেন বিশ্বকাপ জেতার পর প্যাট কামিন্সদের মানে বিমানবন্দরে কতজন নিতে এসেছিলেন, কতজন উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছেন। অথচ ওটা যদি ভারত হতো, হাঁটা যেত না বিমানবন্দরে। এবং সবশেষে যদি আমি বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশের ক্ষেত্রে ডিফারেন্স এটাই যে এক্সেসিভ প্লেয়ারদের তারা ডেবিউ করাচ্ছে সিনিয়র দল, এবং খুব তাড়াতাড়ি। অস্ট্রেলিয়া খুব কম সংখ্যক প্লেয়ারদের ডেবিউ করাচ্ছে, পরে গিয়ে করাচ্ছে, ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করার পর করাচ্ছে। ভারত তারা একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে, কিন্তু কম সংখ্যক করাচ্ছে। বাংলাদেশ যেটা করছে, তারা অনেক বেশি সংখ্যক প্লেয়ারদেরও ডেবিউ করাচ্ছে এবং তার সাথে খুব তাড়াতাড়ি ডেবিউ করাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের প্রধান পাইপলাইন কিন্তু আন্ডার-19 ক্রিকেট, ডোমেস্টিক নয়। বাংলাদেশের ক্ষেত্রে প্রধান পাইপলাইন, সিনিয়র দলে আসার প্রধান পাইপলাইন হলো আন্ডার-19 ক্রিকেট, এবং যে কারণে 41% নিয়ে তারা 1 নম্বরে রয়েছে, এবং তাদের মধ্যে 50% হারিয়েও যাচ্ছে। 2016 থেকে যদি বলি, 2016 সালে বাংলাদেশ দল থেকে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, শান্ত, সেফ এবং জাকির, এই 5 জন এসেছেন, যার মধ্যে মিরাজ, সাইফুদ্দিন এবং শান্ত খুব তাড়াতাড়ি বাংলাদেশের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন। সাইফুদ্দিন তো 2019 বিশ্বকাপ খেলেছিলেন, শান্ত একটু পরে এসেছেন, কিন্তু মিরাজ তো একদম শুরু থেকেই বাংলাদেশের টিমে সেট হয়ে গেছে। 2018 কথা যদি বলি, তাহলে সাইফ, আফিফ, হৃদয়, হাসান মাহমুদ, নাইম, এদের মধ্যে আফিফ, হৃদয়, হাসান মাহমুদ, নাইম 4 জনই এই মুহূর্তে বাংলাদেশ দলে রয়েছে। 2018 4 বছর হয়েছে, এবং প্রত্যেকেই রয়েছেন, খুব তাড়াতাড়ি এসেছেন। আফিফ তো অনেক তাড়াতাড়ি চলে এসেছেন, হৃদয় একটু পরে এসেছেন, কিন্তু আফিফ বা নাইম তারা অনেক আগেই চলে এসেছেন। 2020 যেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল থেকে হৃদয়, মৃত্যুঞ্জয়, ইমন, রাকিবুল, তানজিদ, মাহমুদুল, শাহাদাত, শামীম, শরীফুল, তানজিম, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের 15 জনের মধ্যে যদি 10 জনকেই তারা ডেবিউ করিয়ে দেয়, তার মানে বুঝতে পারছেন 41 তো অল ওভার। এই একটা টুর্নামেন্ট থেকেই ম্যাক্সিমাম প্লেয়ারদের নিয়ে আসা হয়েছে, কিন্তু কতজন এই মুহূর্তে বাংলাদেশ দলে রয়েছে, বা কতজনের মধ্যে সেই পোটেনশিয়াল ছিল যে তারা তখনই ডেবিউ করার ক্ষমতা রাখতেন? শরীফুলের ছিল, এছাড়া হৃদয়ের, তাও হৃদয় একদিন পরে এসেছেন। কার কথা বলবো, একমাত্র শরীফুলের নামই বলা যায়। হৃদয় তিনি বর্তমানে ঠিকঠাক খেলছেন, কিন্তু একটু পরে এসেছেন। হৃদয়ের ক্ষেত্রে আমি ব্যাপারটা মানলাম। মৃত্যুঞ্জয় তিনি একটা সিরিজ খেলে কোথায় চলে গেছেন। ইমন সেম। রাকিবুল এখন আসেননি, ওই এশিয়ান কাপে, এশিয়ান গেমসে খেলেছিলেন।
তানজিদ হাসান তামিমকে নিয়েও প্রচুর প্রশ্ন রয়েছে। মাহমুদুল হাসান জয় টেস্টে ভালো খেলছেন কিন্তু নিয়মিত নন, আবার সব ফরম্যাটে যদি বলি। শাহাদাত হোসেন দীপু তিনি তো এখনো সেরকম খেলেননি। শামীম তো ফ্লপ। শরীফুল খেলছে, তানজিম মোটামুটি ভালো বোলিং করছে। সুতরাং এত প্লেয়ারকে যখন আনা হচ্ছে তখন একটু তো সমস্যার ব্যাপার। টিমটা কিন্তু সিনিয়র টিম, যেখানে এই আন্ডার-19 প্লেয়ার প্লাস তার আগের আন্ডার-19, তার আগের আন্ডার-19 সিনিয়র সবার মিক্সার। একটা বিশ্বকাপ জয়ী দল থেকে যদি 10টা প্লেয়ারকে ডেবিউ করানো হয় প্রায় একই সঙ্গে, তাহলে কিন্তু মুশকিল। 3 বছর হয়েছে, 4 বছর, 2020-তে জিতেছে, এটা 2024, 4 বছর হয়েছে। এবং 2022-এ এই রাকিবুল তানজিম ছিলেন। এবং এবারে বাংলাদেশ দলে অন্তত এরকম 3 জন প্লেয়ার রয়েছেন যাদেরকে ডেবিউ করানোর কথা নিশ্চয়ই ম্যানেজমেন্ট ভেবে রেখেছে, আমি শিওর। একজন আরিফুল, একজন শিবলি, আর একজন মারুফ মৃধা। বর্ষণ বা জীবনও রয়েছেন, তারাও ঢুকে যেতে পারেন। মানে এরকম 5টা পটেনশিয়াল নাম রয়েছে যাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট টিমে নিয়ে আসতে পারে, যেটা উচিত নয়। কিন্তু ম্যানেজমেন্টের কাছে আর কোনো রাস্তাও নেই, কারণ ডোমেস্টিক থেকে তুলে আনা ম্যানেজমেন্ট পারবেও না চাইলে, কারণ বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট অতটা স্ট্রং নয়। যেখানে রয়েছেন, যেখানে নাইম শেখের মতো প্লেয়ার রয়েছেন যারা আবার জাতীয় দলে এলে একেবারে ফ্লপ যান। সুতরাং সবার আগে পাইপলাইনটা ঠিক করতে হবে। পাইপলাইনটা খুব জরুরি। কোথা থেকে প্লেয়াররা আসছে? আন্ডার-19 ক্রিকেটে একটা দল বিশ্বকাপ জিতেছে মানেই যে সবাইকে ডেবিউ করানো হবে এমনটা নয়। অস্ট্রেলিয়া সেটা প্রমাণ করে দিচ্ছে, অস্ট্রেলিয়া প্রমাণ করে দিয়েছে। বা ভারতের ক্ষেত্রে আমি যদি বলি, 2012 সালের যে ভারতের চ্যাম্পিয়ন দলটা ছিল, 2012 সালে যখন ভারত উন্মুক চাঁদের নেতৃত্বে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তখন সেই দল থেকে মাত্র 2 জন পরবর্তীকালে ডেবিউ করেছিলেন। এক হনুমা বিহারি, যিনি শুধুমাত্র টেস্ট খেলেছেন, তাও এখন নেই। এবং 2 সন্দীপ শর্মা, তিনি তো কোথাওই নেই এখন। এই 2 জন প্লেয়ার ভারতের সেই বিশ্বকাপ জয়ী দল থেকে ডেবিউ করেছিলেন। তাহলে ভাবুন কজন প্লেয়ার পরবর্তীতে এসেছেন। চাইলেই বাবা অপরাজিৎ, উন্মুক চাঁদ, স্মিথ প্যাটেল, তারপর কামাল পাসি, অনেকেই ছিলেন, তাদেরকে কিন্তু খেলানো যেত, কিন্তু খেলানো হয়নি। 2014 সালে সাউথ আফ্রিকা যখন জিতেছিল, সেই দল থেকে আইডেন মার্করাম, কাগিসো রাবার্ট এবং ফেলুকায়, এই 3 জন, যার মধ্যে রাবার্ট এবং মার্করাম নিয়মিত সদস্য, বাকি ফেলুকায় তো সেরকম খেলেন না। বাকি 12 জন পরবর্তীকালে সুযোগ পাননি। 2016 ওয়েস্ট ইন্ডিজ দলে একটু বেশি প্লেয়ার ছিলেন এবং যে কারণে ওয়েস্ট ইন্ডিজ এই লিস্টে এগিয়ে রয়েছে, এবং যে কারণে তারা বর্তমানে কোথায় চলে গেছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে হেটমায়ার, আলজারি জোসেফ, কিসি কার্টি, ওবেড ম্যাকয়, কিমোপল, ওডিন স্মিথ 6 জন ডেবিউ করেছিলেন, যার মধ্যে হেটমায়ার রয়েছেন এই মুহূর্তে, জোসেফও রয়েছেন, আর বাকি তো কাউকে সেরকমভাবে নিয়মিত দেখা যায় না। 2018 ভারত, 2020 বাংলাদেশ এবং 2022 ইন্ডিয়া সম্পর্কে তো বললাম। তো এই হলো অনূর্ধ্ব-19 থেকে জাতীয় দলে আসার, সিনিয়র দলে আসার রাস্তা। পাইপলাইন স্ট্রং হতে হবে, যেটা সবচেয়ে স্ট্রং অস্ট্রেলিয়া, এবং ভারতেরও স্ট্রং রয়েছে। ভারতেরও ডোমেস্টিক খুব ভালো। ভারতের ডোমেস্টিক বলাতে পারে অস্ট্রেলিয়ার চেয়েও স্ট্রং, কিন্তু ওই ভারতের মেন্টালিটি যেটা, তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে দেখলেই ঘাবড়ে যায়, এবং কিছু ক্ষেত্রে কয়েকজন প্লেয়ারকে একটু তাড়াতাড়ি আনা হয়, এটুকুনি বলতে হবে। যাই হোক, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সদ্য শেষ হয়েছে, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। ভারত চ্যাম্পিয়ন হতে পারতো, কিন্তু হলো না। যাই হোক, ছোটদের নিয়ে তো সমালোচনা করার কোনো জায়গাই নেই, তারা আসুক সিনিয়র দলে, তখন সমালোচনা করা যাবে। আপাতত অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই, 4র্থবারের জন্য জিতেছে তারা। তবে এইটুকুনি শিওর যে এই অস্ট্রেলিয়া দল থেকে আগামী 2-3 বছরে কোনো প্লেয়ারকে আপনারা সিনিয়র দলের হয়ে দেখতে পাবেন।